পুথিকা বাংলা ও বিশ্ব সাহিত্যের অনন্য সাধারণ সব বইয়ের সংগ্রহশালা। দুরন্ত তিন কিশোরের সঙ্গে রহস্য অভিযানে বেরিয়ে পড়বার নজির পাওয়া যাবে ৯০-এর দশকের প্রতিটি বই পোকার কাছে। রকিব হাসানের হাত ধরে ১৯৮৫ সালে প্রথম প্রকাশ পায় তিন গোয়েন্দা, বাংলা ভাষার দুর্দান্ত জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ। দুই মলাটের ভেতর একটা গোটা প্রজন্মের কৈশোর যেন ডানা মেলে আছে এই তিন গোয়েন্দার সঙ্গে। তিনজন কিশোরের বুদ্ধিদীপ্ত রহস্য অভিযানের দারুণ সব বিবরণ খুব অল্প সময়ে তুমুল ছাড়া পায় এই সিরিজে। পুথিকা এবার নিয়ে এসেছে অডিও বুকে তিন গোয়েন্দার গল্প। ছোটবেলার সেই দিনগুলো আরও একবার রঙিন হয়ে উঠুক এবার পুথিকার সাথে। শুরু হচ্ছে তিন গোয়েন্দা। দুটো বাড়ির খোঁজ ইতিমধ্যেই পেয়ে গেছি আমি, একটা ম্যাসাচুয়েটসের স্যালেমে আর একটা দক্ষিণ ক্যারোলাইনারের চার্লস্টোনে। দুটো জায়গায় নাকি ভূতের উপদ্রব আছে। আগামীকাল আমার দুজন লোক যাবে জায়গাগুলো দেখতে। আমি শিওর দুটোর একটা জায়গা আমার পছন্দ হবেই। কিন্তু আমরা যদি এখানে এই ক্যালিফোর্নিয়াতেই একটা বাড়ি খুঁজে দিতে পারি, অনেক সহজ হয়ে যাবে আপনার কাজ। আমি দুঃখিত খোকা, তা হয় না আর এখন। টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা স্যার, শুধু প্রচার চাই। এজন্যে কাউকে লিখতে হবে আমাদের কথা, যেমন লেখা হয়েছে শার্লক হোমস, এরকুল পোয়ারোর কাহিনী। আমার ধারণা ওদের কথায় লেখা হয়েছে বলেই আজ ওরা এত নামি গোয়েন্দা। না না স্যার, আপনাকে লিখতেও হবে না, লিখে দেবেন আমাদের এক সহকারীর বাবা, মিস্টার রজার মিলফোর্ড। খবরের কাগজে চাকরি করেন তিনি। আচ্ছা, এবার তাহলে ঘড়ি দেখলেন মিস্টার ক্রিস্টোফার। মিস্টার ক্রিস্টোফার, ভেবেছিলাম আমাদের প্রথম কেসটা একটু সাহায্য করবেন। সম্ভব না, যাবার পথে দয়া করে কেরিকে একবার আসতে বলে যেও। ঠিক আছে স্যার। হতাশ মনে হলো কিশোরকে। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো দুই গোয়েন্দা। দরজার কাছাকাছি পৌঁছে গেছে। পেছন থেকে ডাক শোনা গেল মিস্টার ক্রিস্টোফারের। একটু দাঁড়াও। বলুন স্যার। ঘুরে দাঁড়ালো কিশোর। মুসাও ঘুরল। চোখ কুঁচকে তাদের দিকে চেয়ে আছেন মিস্টার ক্রিস্টোফার। কেন যেন মনে হচ্ছে যা দেখাতে এসেছ তা তোমরা দেখাওনি। কি দেখাবে বলে বলছিল মিস ওয়াইল্ডার? নিশ্চয়ই তোমাদের ভিজিটিং কার্ড নয়। ঠিকই বলেছেন স্যার। আমি লোকের গলার স্বর, কথা বলার ভঙ্গি, এমনকি অনেকের চেহারাও নকল করতে পারি। মিস ওয়াইল্ডারকে আপনার ছেলেবেলার চেহারা নকল করে দেখিয়েছিলাম। আমার ছেলেবেলার চেহারা? কি বলতে চাইছো? ঠিক আছে, দেখাচ্ছি স্যার। চোখের পলকে বদলে গেল কিশোরের চেহারা। আমার ধারণা মিস্টার ক্রিস্টোফার, হয়তো কোনো ছবিতে আপনার ছেলেবেলার চেহারা দেখতে চাইবেন। মানে ছেলেবেলার কোনো ঘটনা কাউকে নিয়ে অভিনয় করাতে চাইবেন। হেসে ফেললেন মিস্টার ক্রিস্টোফার। পরক্ষণেই গম্ভীর হয়ে গেলেন আবার। বিচ্ছিরি, থামাও সব। আপন চেহারায় ফিরে এলো কিশোর। পছন্দ হলো না স্যার? আপনার ছেলেবেলার চেহারা নিশ্চয়ই এমন ছিল। না না, এত বিচ্ছিরি ছিলাম না আমি। কিচ্ছু হয়নি তোমার। তাহলে আরও কিছুদিন প্র্যাকটিস করতে হবে। টেলিভিশন থেকে খুব চাপাচাপি করছে। টেলিভিশন? কিসের চাপাচাপি? মাঝে মধ্যে টেলিভিশনে কমিক দেখাই আমি। আগামী সপ্তাহে বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে। ভাবছি এবারে আপনার চেহারা, কথা বলার ধরন নকল করে। খবরদার, আমি নিষেধ করছি। কেন স্যার? দোষ কি এতে? বাচ্চারা যদি একটু মজা পায়। না, গর্জে উঠলেন মিস্টার ক্রিস্টোফার। কি যেন একটু ভাবলেন পরিচালক। ঠিক আছে, তোমাদের প্রস্তাবে আমি রাজি, তবে কথা দিতে হবে কখনো কোথাও আমার চেহারা নকল করে দেখাতে পারবে না। থ্যাংক ইউ মিস্টার ক্রিস্টোফার। তাহলে ভুতুরে বাড়ি খোঁজার অনুমতি দিচ্ছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তেমন বাড়ি পেলেও ওটা ব্যবহার করব এমন কথা দিতে পারছি না, তবে তোমাদের নাম প্রচারের ব্যবস্থা করব। এখন বেরো, মেজাজ আরো খিস্টে যাবার আগেই। হয়তো আবার মত পাল্টে বসতে পারি। ভয়ানক চালাক ছেলে তুমি কিশোর পাশা। নিজের কাজটা ঠিকই উদ্ধার করে নিয়ে গেলে। ভীষণ চালাক। আর কিছু শোনার দরকার মনে করল না কিশোর আর মুসা। প্রায় ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। পড়ন্ত বিকেল। হ্যান্ডেল ধরে সাইকেলটা ঠেলে নিয়ে এসে সবুজ ফটক একের সামনে দাঁড়ালো রবিন। গাল মুখ লাল, হাঁপাচ্ছে।
হতচ্ছাড় টিউব ফুটো হওয়ার আর সময় পেল না। বিড়বিড় করছে সে আনমনি। ইয়ার্ডের ভিতরে এসে ঢুকল রবিন। মেরি চাচির গলা শোনা যাচ্ছে অফিসের ওদিক থেকে। রাশেদ চাচার 2 সহকারী বরিস এবং রোভারকে কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। ওয়ার্কশপ খালি, কিশোর কিংবা মুসা কেউই নেই। এটাই আশা করেছিল রবিন। সাইকেলটা রেখে ছোট ছাপা মেশিনটার ওপাশ ঘুরে একটা জায়গায় এসে দাঁড়ালো। একটা ওয়ার্কবেঞ্চের গায়ে হেলান দিয়ে ফেলে রাখা হয়েছে একটা লোহার পাত। বিশাল এক গ্যালভানাইজড পাইপের মুখে ঢেকে রাখা হয়েছে পাতটা ফেলে। বসে পড়ে ওটা একটু সরালো রবিন। ফাঁক গলে এসে ঢুকলো পাইপের মুখের ভেতরে। পাতটা আবার আগের জায়গায় টেনে বসালো। দ্রুত ক্রল করে এগিয়ে চলল পাইপের ভেতর দিয়ে। এটাও একটা গুপ্ত পথ। নাম রাখা হয়েছে 2 সুড়ঙ্গ। পাইপের অন্য মাথায় চলে এলো রবিন। একটা কাঠের বোর্ড কায়দা করে বসানো আছে ও মাথায়। ঠেলা দিতেই সরে গেল বোর্ডটা। হেডকোয়ার্টারে এসে ঢুকলো সে। হেডকোয়ার্টার মানে 30 ফিট লম্বা একটা ক্যারাভ্যান, মোবাইল হোম। গত বছর কিনেছিলেন রাশেদ চাচা। অ্যাক্সিডেন্ট করেছিল ক্যারাভ্যান। ভেঙে চুড়ে বেঁকে দুমড়ে একেবারে শেষ। ইয়ার্ডের এক প্রান্তে ফেলে রাখা হয়েছে। চাচার কাছ থেকে ওটা ব্যবহারের অনুমতি নিয়েছে কিশোর। বরিস আর রোভারের সাহায্যে মোটামুটি ঠিকঠাক করে নিজের অফিস বানিয়েছে। পুরো বছর ধরে মালপত্র এনে ক্যারাভ্যানের ট্রেলারটার চারপাশে ফেলেছে কিশোর। এ কাজেও তাকে সাহায্য করেছে বরিস আর রোভার। মুসার রবিন তো আছেই। ইস্পাতের বার, ভাঙাচোরা ফায়ার এস্কেপ, কাঠ আর দেখেছে না জো নেই এমন সব জিনিসপত্রের আড়ালে এখন একেবারে ঢাকা পড়ে গেছে ট্রেলারটা। ওটার কথা ভুলেই গেছেন রাশেদ চাচা। 3টা কিশোর ছাড়া আর কেউ জানে না ওই ট্রেলারের ভিতরে কত কিছু গড়ে উঠেছে। 3 গোয়েন্দার অফিস ওটা। ল্যাবরেটরি আছে, ছবি প্রসেসিং এর ডার্ক রুম আছে। হেডকোয়ার্টার থেকে বেরোনোর কয়েকটা পথও বানিয়ে নিয়েছে ওরা। একটা ডেস্কের ওপাশে সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। ডেস্কের এক কোণ পোড়া, অন্য পাশে বসে আছে মুসা। দেরি করে ফেলেছ, গম্ভীর গলায় বলল কিশোর, যেন ব্যাপারটা জানে না রবিন। চাকা পাংচার হয়ে গেছে। লাইব্রেরি থেকে রওনা দেওয়ার পরপরই পেরে ঢুকেছে। যে কাজ দিয়েছিলাম কিছু করেছো? নিশ্চয়ই, অনেক কিছু জেনেছি টেরর ক্যাসেলের ব্যাপারে। টেরর ক্যাসেল নামটাই তো অপছন্দ লাগছে আমার। কেমন যেন গা ছমছম করে। নাম শুনেই ছমছম, আসল কথা তো শোনোইনি এখনো। 5 জন লোকের একটা পরিবার রাত কাটাতে গিয়েছিল ওখানে। তারপর একেবারে গোড়া থেকে শুরু করো। গাল গল্প বাদ দিয়ে সত্যি ঘটনাগুলো শুধু। ঠিক আছে। সঙ্গে করে নিয়ে আসা বড় একটা বাদামি খাম খুলেছে রবিন। কিন্তু তার আগে শুটকোটের কথাটা জানানো দরকার। সে সকাল থেকে আমার পিছনে লেগেছিল বেটা। আমি কি করছি না করছি জানার চেষ্টা করছে। ইয়াল্লা, বেটাকে জানতে দেও না তো কিছু। পেছন থেকে কি করে যে সরাই, খালি নাক গলাতে আসে আমাদের কাছে। না, ওকে কিছু বলিনি আমি, কিন্তু আঠার মতো লেগেছিল বেটা। লাইব্রেরিতে ঢুকতে যাচ্ছি, আমাকে থামালো শুটকো। কীভাবে রোলস রয়েস পেলো কিশোর জানতে চাইল। জিজ্ঞেস করলো 30 দিন কোথায় কোথায় যাচ্ছি আমরা। তারপর লাইব্রেরিতে আমার সঙ্গে ঢুকলো বেটা। আমার দিক থেকে চোখ সরানো না মুহূর্তের জন্য। দেখলো পুরনো পত্রিকা আর ম্যাগাজিন ঘাটাঘাটি করছি আমি। কি পড়ছি দেখতে দিইনি ওকে। কিন্তু কিন্তু কি? আমাদের কার্ড, যেটার পিছনে টেরর ক্যাসেল লিখেছিলে তুমি। হারিয়েছে না? টেবিলে রেখেছিলে, কাজ করে ফিরে এসে আর পাওনি। তুমি জানলে কি করে? সহজ, না হারালে ওটার কথা তুলতে না তুমি। টেবিলে রেখে ক্যাটালগ গুছাচ্ছিলাম, মনে পড়তেই তুলে নিতে এলাম। পেলাম না। অনেক খুঁজেছি, শুটকো নিয়েছে এটাও জোর দিয়ে বলতে পারছি না। তবে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটাকে খুশি খুশি মনে হচ্ছিল। শুটকোর কথা যথেষ্ট হয়েছে। একটা জরুরি কাজ হাতে নিয়েছি আমরা, সময় নষ্ট করা চলবে না। টেরর ক্যাসেলের ব্যাপারে কি জানলে বলো। বেশ, শুরু করলো রবিন। হলিউড ছাড়িয়ে গেলে একটা সরু গিরিপথ পাওয়া যাবে, নাম ব্ল্যাক ক্যানিয়ন। এই গিরিপথের একধারে পাহাড়ের ঢালে তৈরি হয়েছে টেরর ক্যাসেল। এটার নাম ছিল আসলে ফিলবি ক্যাসেল। বিখ্যাত অভিনেতা জন ফিলবির বাড়ি সেই তৈরি করেছিল। নির্বাক সিনেমার যুগে লোকের মুখে মুখে ফিরত ফিলবির নাম। থামলো রবিন, বলে যাবার ইঙ্গিত করলো কিশোর। টেরর ছবিতেও অভিনয় করত ফিলবি।
এই ভ্যাম্পায়ার কিংবা ওয়্যারউলস মার্কা ছবিগুলো আর কি। ওইসব ছবিতে সাধারণত পোড়া বাড়ি দরকার পড়ে। প্ল্যান করে ওই মডেলেরই একটি বাড়ি তৈরি করল ফিল্মি। ঘরে ঘরে ভরল যত সব উদ্ভট জিনিস, মমির কফিন, বহু পুরনো লোহার বর্ম, মানুষের কঙ্কাল, এমনই সব জিনিস। কোনোটাই কিনতে হয়নি তাকে। ছবিতে ব্যবহার হয়ে যাওয়ার পর প্রযোজকের কাছে চেয়ে নিয়েছে। ভরসা পাচ্ছি, আস্তে করে বলল কিশোর। শেষ তক শোনো আগে, তা জন ফিল্বির কি হলো? আসছে সে কথাই। লক্ষমুখ মানব নামে সারা দুনিয়াতে খ্যাতি ছড়িয়ে পড়ল ফিল্বির। এই সময় এলো সবাক সিনেমা। চমৎকার অভিনয় ফিল্বির, কিন্তু কথা বলতে গেলে গুবলেট হয়ে যায়, চি গলার স্বর। শুধু তাই না, জোরে বলতে গেলে কথা জড়িয়ে যায়, কখনো কোনো শব্দের বেলায় তোতলায়ও। ইস, চিঁচি করা ওই তোতলা ভূতকে সিনেমায় যদি দেখতে পেতাম, হাসতে হাসতে নিশ্চয়ই পেট ব্যথা হয়ে যেত লোকের। তাই হতো। ছবিতে অভিনয় বন্ধ করে দিয়েছিল ফিল্বি। বে হিসেবে খরচে ছিল সে, জমানো টাকা পয়সা ছিল না তেমন, কাজ নেই, টাকাও আসে না। একে একে সবকটা কাজের লোককে বিদায় করে দিতে বাধ্য হলো। সবশেষে বিদায় করলো তার বিজনেস ম্যানেজার হ্যারি প্রাইসকে। লোকের সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ফোন আসে, ধরে না, চিঠি আসে তো জবাব দেয় না। নিজেকে গুটিয়ে ফেললো ক্যাসেলের সীমানায়। ধীরে ধীরে অভিনেতা ফিল্বিকে ভুলে গেল লোকে। থামল রবিন, দম নিয়ে আবার বলতে লাগলো। তারপর একদিন হলিউডের মাইল 25 উত্তরে পড়ে থাকতে দেখা গেল একটা গাড়ি। ভেঙে চুড়ে দুমড়ে আছে। পাহাড়ি পথ থেকে নিচের পাথুরে সৈকতে পড়ে গিয়ে ওই অবস্থা হয়েছে ওটার। চুরচুর হয়ে গেছে কাঁচ, ভেঙে খুলে 10 হাত দূরে ছিটকে পড়েছে একটা দরজা। ওই গাড়ির সঙ্গে ফিল্বির সম্পর্ক কি? লাইসেন্স নাম্বার দেখে পুলিশ জানতে পারলো গাড়িটা ফিল্বির। অভিনেতা লাশ পাওয়া যায়নি, এতে অবাক হওয়ার কিছু নেই। নিশ্চয়ই খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েছিল দেহটা, তারপর জোয়ারের সময় ভেসে গেছে সাগরে। আহারে, তোমার কি মনে হয় ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করেছিল লোকটা? শিওর না। গাড়িটা শনাক্ত করার পরেই ক্যাসেলে গিয়ে উঠল পুলিশ। সদর দরজা খোলা, ভিতরে কেউ নেই। পুরো ক্যাসেল খুঁজল পুলিশ, কোনো লোককেই পাওয়া গেল না। লাইব্রেরিতে একটা টেবিলে পেপার ওয়েটে চাপাতো একটা নোট পাওয়া গেল। কপি করে আনা নোটটা বাদামি খামের ভেতর থেকে খুলে পড়ল রবিন। লোকে আর কোনোদিনই জীবন্ত দেখতে পাবে না আমাকে, কিন্তু তাই বলে একেবারে হারিয়ে যাব না আমি। আমার আত্মা ঠিকই বিচরণ করবে তোমাদের মাঝে। আর মরার পরেও আমার সম্পত্তি রইল টেরর ক্যাসেল। ওটা ওই মুহূর্তে একটা অভিশপ্ত দুর্গ। ইয়াল্লা, দুর্গটার ব্যাপারে যত শুনছি ততই অপছন্দ করছি ওটাকে। থামলে কেন, বলে যাও। ক্যাসেলের আনাচে কানাচে কোথাও খোঁজা বাকি রাখলো না পুলিশ। না, ফাঁকি ঝুঁকি কিছুই নেই। গাড়িটা ভেঙে ফেলে দিয়ে এসে বাড়িতে লুকিয়ে বসে থাকেনি ফিল্বি। পরে জানা গেল ব্যাংকে পাহাড় সমান ঋণ হয়ে আছে তার। বাড়িটা মর্গেজ করেছে ব্যাংকের কাছে। ফিল্বি আত্মহত্যা করেছে। শিওর হয়ে নিয়ে ক্যাসেলে লোক পাঠালো ব্যাংক। তার জিনিসপত্র সব তুলে নিতে এলো ওরা। কেন জানি থতমত খেয়ে গেল লোকেরা বাড়িতে ঢুকেই। উদ্ভট কিছু শব্দ শুনল ওরা, আজব কিছু চোখে পড়ল, কিন্তু কি শুনেছে, কি দেখেছে পরিষ্কার করে বলতে পারল না। মালপত্র আর বের করা হলো না, নিজেরাই ছুটে বেরিয়ে এলো। বাড়িটা বিক্রির সিদ্ধান্ত নিল ব্যাংক। লাভ হলো না, লোকে থাকতেই চায় না ক্যাসেলে, কিনতে যাবে কে শুধু শুধু। যেই ঢুকে বাড়িটাতে, খানিক পরে কেমন অস্বস্তি বোধ করতে শুরু করে। থেমে দুই বন্ধুর দিকে একবার চেয়ে নিল রবিন। কিশোরের কোনো রকম ভাব পরিবর্তন নেই, হাঁ করে আছে মুসা। আবার বলল সে, সস্তায় এত বড় একটা বাড়ি কেনার লোভ ছাড়তে পারল না একজন স্টেট এজেন্ট। ভূত ফুত কিছু নেই, সব বাজে কথা প্রমাণ করতে এগিয়ে চলল সে। ঠিক করলো রাত কাটাবে ফিল্বি ক্যাসেলে। সাঁঝের আগেই ক্যাসেলে ঢুকলো সে। মাঝরাত পেরোনোর আগেই পাগলের মতো ছুটে বেরিয়ে এলো। ব্ল্যাক ক্যানিয়ন পেরোনোর আগে আর একবারও পেছনে ফেরে তাকায়নি। খুব সন্তুষ্ট মনে হচ্ছে কিশোরকে, কিন্তু চোখ বড় হয়ে গেছে মুসার। রবিন তার দিকে চাইতেই ঢোক গিলল। বলে যাও, অনুরোধ করল কিশোর। যা আশা করেছিলাম বাড়িটা তার চেয়ে অনেক বেশি ভুতুরে। এরপর আরও কয়েকজন ক্যাসেলে রাত কাটানোর চেষ্টা করেছে। একজন উঠতি অভিনেত্রী পাবলিসিটির জন্য রাত কাটাতে গেল ওখানে। সে বেরিয়ে এলো মাঝরাত হবার অনেক আগেই। শীত ছিল না, তবু দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছিল তার। কোটর থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছিল চোখ। স্তব্ধ হয়ে গেছিল আতঙ্কে। তখন কোনো কথাই বেরোনি মুখ দিয়ে। পরে জানিয়েছে একটা নীল ভূতের দেখা পেয়েছে, আর কেমন এক ধরনের কুয়াশা নাকি ঢেকে ফেলেছিল তাকে। অভিনেত্রী এর নাম দিয়েছিল ফগ অফ ফিয়ার। নীল ভূত, আবার কুয়াশাতঙ্ক। ইয়াল্লা,
শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে ভেজাবার চেষ্টা করলো মুসা। আর কিছু দেখা গেছে? মাথা ছাড়া ঘোড়সওয়ার, শেকলে বাঁধা কঙ্কাল? রবিনকে কথা শেষ করতে দাও, বাধা দিয়ে বলল কিশোর। আমার আর কিছু শোনার দরকার নেই, যা শুনেছি এতেই বুক ধরফর শুরু হয়ে গেছে। মুসার মুখ ফ্যাকাশে। মুসার কথায় কান দিল না কিশোর। রবিনকে জিজ্ঞেস করলো, আর কিছু বলবে? হ্যাঁ, একের পর এক ভুতুড়ে কাণ্ড ঘটেই চলল ফিলবি ক্যাসেলে। পূবের কোনো এক শহর থেকে নতুন এলো একটা পরিবার, 5 জন সদস্য। থাকার জায়গা খুঁজছে, ব্যাংক ধরল ওদেরকে। পুরো 1 বছর ক্যাসেল থাকার অনুমতি দিল। 1 পয়সা ভাড়া চায় না, শুধু বাড়িটার বদনাম খোঁচাতে চায় ব্যাংক। রাত দুপুরে বেরিয়ে এলো হুড়ুহুড়ি করে। ক্যাসেল তো ক্যাসেল, সে রাতেই শহর ছেড়ে পালালো ওরা। রকি বিচে আর কোনোদিন দেখা যায়নি ওদেরকে। গোলমালটা শুরু হয় ঠিক কোন সময় থেকে? রাতের শুরুতে সব চুপচাপ, মাঝরাতের কয়েক ঘন্টা আগে থেকেই ঘটতে শুরু করে ঘটনা। দূর থেকে ভেসে আসি গোঙানির শব্দ। হঠাৎ করেই হয়তো সিঁড়িতে একটা আবছা মূর্তি দেখা যায়, কখনো শোনা যায় দীর্ঘ শ্বাস। অনেক সময় ক্যাসেলের মেঝের তলা থেকে উঠে আসে চাপা চিৎকার। মিউজিক রুমে একটা অর্গান পাইপ আছে, নষ্ট। মাঝরাতে হঠাৎ করে নাকি বেজে ওঠে, ওটা শুনেছে অনেকে। বাদককেও দেখেছে কেউ কেউ। অর্গানের সামনে বসে থাকে আবছা একটা মূর্তি, শরীর থেকে নীল আলো বিচ্ছুরিত হয়। এর নামও দিয়ে ফেলেছে লোকে, নীল অশরীরী। নিশ্চয় তদন্ত করে দেখা হয়েছে এসব? হয়েছে। নোট দেখে বলল রবি। 2 জন প্রফেসর গিয়েছিলেন, তারা কিছুই দেখতে পাননি, শোনেননি কিছু। তবে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। কেমন জানি অস্বস্তি বোধ করেছেন সারাক্ষণ। 2 জনে উদ্বিগ্ন, উত্তেজিত হয়ে পড়েছেন। বেরিয়ে এসে জানিয়েছেন অদ্ভুত কিছু একটা রয়েছে ক্যাসেলে। কিছুই করতে পারল না ব্যাংক। না পারল বাড়িটা বেচতে, না পারল ভাড়া দিতে। মালপত্রগুলো বের করে আনা গেল না। ক্যাসেলে যাবার পথ আটকে দিল ব্যাংক। ব্যাস, তারপর থেকে ওভাবে পড়ে আছে ক্যাসেলটা। কিশোরের দিকে চেয়ে বলল রবিন। 20 বছর একটা পুরো রাত কেউ কাটাতে পারেনি ওর ভিতর। শেষে কয়েকজন ভব ঘুরে মাতাল বাড়িটাতে আস্তানা গাড়ার চেষ্টা করেছিল, তাতেও কোনো বাধা দেয়নি ব্যাংক। কিন্তু প্রথম রাতেই পালালো মাস্তানেরা। ভূতে তাড়া করে দুর্গ থেকে বের করে আনলো ওদের। সারা শহরে ছড়িয়ে দিল ওরা সে কাহিনী। ক্যাসেলে ত্রিসীমানায় ঘেঁষা বন্ধ করে দিল লোকে। ফিলবি ক্যাসেলের নাম হয়ে গেল টেরর ক্যাসেল। এসব অনেক বছর আগের ঘটনা, কিন্তু আজও লোকে মারায় না ওদিকটা। ঠিকই করে, আমিও যাব না, লাখ টাকা দিলেও না। আজ রাতেই আমরা যাব ওখানে, সঙ্গে ক্যামেরা আর টেপ রেকর্ডার নিয়ে যাব। সত্যি ভূত আছে কিনা ক্যাসেলে দেখতে চাই, পরে আটঘাট বেঁধে তদন্তে নামব। দুর্গটার ভীষণ বদনাম আছে, জায়গাটাও খারাপ। ভুতুরে ছবির শুটিংয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না মিস্টার ক্রিস্টোফার, হলপ করে বলতে পারি। টেরর ক্যাসেলের পুরো ইতিহাস লিখে এনেছে রবিন। সারাটা বিকেল খুঁটিয়ে সব পড়ল কিশোর। তারপর উঠল, ক্যাসেলে যাবার জন্য তৈরি হলো। সারাক্ষণই যাব না করল মুসা, কিন্তু শেষে দেখা গেল সেও তৈরি হয়ে এসেছে। পুরনো এক সেট কাপড় পরেছে, সঙ্গে নিয়েছে তার পুরনো টেপ রেকর্ডারটা। পকেটে নোটবুক নিল রবিন, আর নিল চোখা করে শীষতোলা পেন্সিল। ফ্ল্যাশগান সহ ক্যামেরা কাঁধে ঝুলিয়ে নিল কিশোর। খাওয়া দাওয়া সেরে এসেছে 3 জনই। মুসা আর রবিন বাড়িতে বলে এসেছে রোলস রয়েসে চড়ে হাওয়া খেতে যাচ্ছে। 2 জনের বাবা মা কেউই আপত্তি করেননি। কিশোরও বেড়াতে যাবার অনুমতি নিয়েছে চাচির কাছ থেকে। আধার নামল। স্যালভেজ ইয়ার্ডের গেটের বাইরে এসে দাঁড়ালো 3 গোয়েন্দা। আগে টেলিফোন করে দেওয়া হয়েছে রেন্টার রাইট কোম্পানিতে। রোলস রয়েসের বিশাল জ্বলন্ত 2 চোখ দেখা গেল মোড়ের মাথায়। দেখতে দেখতেই কাছে এসে দাঁড়ালো গাড়িটা। গাড়িতে উঠে বসল 3 কিশোর। কোথায় যাবে জানতে চাইল হ্যানসন। কোলের উপর একটা ম্যাপ বিছিয়ে নিয়েছে কিশোর। একটা জায়গায় আঙ্গুল রেখে হ্যানসনকে দেখিয়ে বলল, ব্ল্যাক ক্যানিয়ন, এই যে এ পথে যেতে হবে। ঠিক আছে মাস্টার পাশা। অন্ধকারে নিঃশব্দে ছুটে চলল রোলস রয়েস। ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে পাহাড়ি পথ ধরে। একপাশে নিচে গভীর খাদ। খানিক পরপরই তীক্ষ্ণ মোড় নিয়েছে পথ। কিন্তু দক্ষ ড্রাইভার হ্যানসন,
তার হাতে নিজেদের ভার ছেড়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত 3 কিশোর। আজ রাতে তদন্ত করার ইচ্ছে নেই, শুধু দেখে আসবো দুর্গটা। উদ্ভট কিছু চোখে পড়লে তার ছবি তোলার চেষ্টা করব। আর তুমি মুসা, আজব যে কোনো শব্দ রেকর্ড করে নেবে টেপে। আমাকে রেকর্ড করতে দিলে? আর একটা তীক্ষ্ণ মোড় নিল গাড়ি। নিচের অন্ধকার খাদের দিকে চেয়ে শিউরে উঠল একবার, তারপর ফিরল আবার কিশোরের দিকে। হ্যাঁ, আমাকে রেকর্ড করতে দিলে শুধু দাঁতে দাঁতে বাড়ি খাবার শব্দই আসবে, হ্যাঁ, আর কিছু না। রবিন, তুমি গাড়িতে থাকবে, আমাদের ফেরার অপেক্ষা করবে। একেবারে আমার পছন্দসই কাজ। খুশি হয়ে গেল রবিন। জানালা দিয়ে বাইরে চেয়ে আছে। ইস, দেখেছো কি অন্ধকার! অন্ধকার গিরিপথে ঢুকে পড়েছে গাড়ি। দুধারে খাড়া উঠে গেছে পাহাড়। বারবার এঁকে মেঁকে এগিয়ে গেছে পথটা। কোথাও এক বিন্দু আলো দেখা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকার। একটা বাড়িঘর চোখে পড়ছে না কোথাও। ব্ল্যাক ক্যানিয়নের নাম যেই রাখুক ঠিকই রেখেছে। সামনে বাধা দেখতে পাচ্ছি। ঠিকই, সামনে পথ বন্ধ, পাথর আর মাটির স্তূপ। দুধারে পাহাড়ের গায়ে ঘন হয়ে জন্মে আছে মিল্ক হোয়াইটের ঝোপ, কিন্তু ঘাসের নামগন্ধও নেই। ফলে রোদ বৃষ্টি বাতাসে আলগা হয়ে গেছে মাটি, পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে জমা হয়েছে পথের উপর। স্তূপের ভেতর থেকে উঁকি দিয়ে আছে একটা ক্রসবারের মাথা। কোনো এককালে লোক চলাচল ঠেকানোর জন্য লাগানো হয়েছিল। এখন আর বারের দরকার নেই। তার চেয়ে ভালো ব্যবস্থা গড়ে তুলেছে মাটি আর পাথর। স্তূপের কাছে এসে গাড়ি থামিয়ে দিল হ্যানসেন। আর যাবে না, তবে আপনাদের তেমন অসুবিধে হবে বলে মনে হয় না। ম্যাপে দেখছি কয়েকশো গজ এগিয়ে একটা মোড় ঘুরলেই পৌঁছে যাবেন ক্যাসেলে। তা ঠিক, আমরা নেমেই যাচ্ছি। মুসা, এসো। নেমে এলো দুজনে। গাড়ি ঘুরিয়ে রাখছে হ্যানসেন। ঘণ্টাখানেকের ভেতরেই ফিরবো আমরা, ডেকে হ্যানসনকে বলল কিশোর। এগিয়ে চলল 2 গোয়েন্দা। খাইছে, দেখেই গা ছমছম করছে। শঙ্কিত গলায় বলল মুসা। দাঁড়িয়ে পড়েছে সে। দাঁড়িয়ে পড়ল কিশোর। অন্ধকারে সামনে তাকালো। গিরিপথের শেষ প্রান্তে একটা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক কাঠামো। তারাখচিত আকাশের পটভূমিতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে ওটা। বিশাল মোটা পাথরের একটা থাম যেন উঠে গেছে আকাশের দিকে। থামের চূড়োয় একটা রিং পরিয়ে দেওয়া হয়েছে যেন। টেরর ক্যাসেলের টাওয়ার। শুধু টাওয়ারটাই, ক্যাসেলের আর বিশেষ কিছুই নজর পড়ছে না এখান থেকে। দিনের বেলা এলেই ভালো হতো। মাথা নাড়ল কিশোর। না, দিনে কিছু ঘটে না ক্যাসেলে। ভূত প্রেতগুলো বেরোয় রাতের বেলা। ভূতের তারা খেতে চাই না আমি, এমনিতেই প্যান নষ্ট করার সময় হয়ে এসেছে। আমারও পেটের ভেতর কেমন সুরসুরি লাগছে। কয়েক ডজন প্রজাপতি ঢুকে পড়েছে যেন। তাহলে চলো ফিরেই যাই, এক রাতে অনেক দেখা হয়েছে। চলো তো হেডকোয়ার্টারে ফিরে গিয়ে নতুন কোনো প্ল্যান ঠিক করি। সুযোগ পেয়ে বলল মুসা। হাঁপ ছেড়ে বেঁচেছে যেন। প্ল্যান তো ঠিকই আছে, একটা শেষ না করেই আরেকটা কেন? পা বাড়ালো কিশোর। এগিয়ে চলল ক্যাসেলের দিকে। মাঝে মাঝে টর্চ জেলে পথ দেখে নিচ্ছে। প্রায় খাড়া হয়ে উঠে গেছে পথটা। আলগা পাথরের ছড়াছড়ি, ছোট বড় মাঝারি সব আকারের। হড়কে যাচ্ছে পা, কখনো বা হোঁচট খাচ্ছে। কিন্তু থামল না গোয়েন্দা প্রধান। কয়েক মুহূর্ত অপেক্ষা করল মুসা। তারপর পিছু নিল কিশোরের। তার হাতেও টর্চ। এমন অবস্থায় পড়বো জানলে গোয়েন্দা হওয়ার কথা কল্পনাও করতাম না। কেসটা মিটে গেলেই অন্যরকম মনে হবে। কেউ কেটা গোছের কিছু মনে হবে নিজেকে। প্রথম কেসেই কিরকম নাম হবে 3 গোয়েন্দার ভেবে দেখেছো? কিন্তু ভূতের সামনে যদি পড়ে যাই, কিংবা নীল অশরীরে যদি তারা করে, 2-1 দৈত্য দানবের বাচ্চা এসে ঘাট চেপে ধরলেও আশ্চর্য হব না। ওরা আসুক, তাই আমি চাই। বলতে বলতে কাঁধে ঝোলানো ক্যামেরার গায়ে আলতো চাপড় দিল কিশোর। ব্যাটাদের ছবি তুলে নেব, বিখ্যাত হয়ে যাব রাতারাতি। বিখ্যাত হবার আগেই যদি ঘাটটা মটকে দেয়। ঠোঁটে আঙ্গুল রেখে হুঁশিয়ার করে দিল সঙ্গীকে কিশোর। আচমকা দাঁড়িয়ে পড়েছে। নিভিয়ে দিয়েছে টর্চ। পাথরের মতো স্থির হয়ে গেল মুসা। হঠাৎ আলো নিভে যাওয়ায়
অন্ধকার যেন আরো বেশি করে চেপে ধরল চারদিক থেকে। কেউ কিংবা কিছু একটা এদিকেই নেমে আসছে, সোজা ছেলে দুটোর দিকে। অদ্ভুত পায়ের আওয়াজ, চাপা, মৃদু, সেই সঙ্গে পায়ের আঘাতে ছোট ছোট পাথর গড়িয়ে পড়ার কেমন যেন এক সুরেলা শব্দ। ক্যামেরা হাতে তৈরি আছে কিশোর। আরো এগিয়ে এলো পায়ের শব্দ, আরো। হঠাৎ ঝিলিক দিয়ে উঠল ফ্ল্যাশ গানের তীব্র নীলচে সাদা আলো। ক্ষণিকের জন্য বড় বড় দুটো টকটকে লাল চোখ চোখে পড়ল। লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে চোখের মালিক। আরেক মুহূর্ত পরেই তাদের কাছে এসে গেল ওটা। পরক্ষণেই আরেক লাফে বেরিয়ে গেল পাশ কেটে। পাথর গড়ানোর আওয়াজ তুলে লাফাতে লাফাতে চলে গেল জিপটা। খরগোশ! জানোয়ারটাকে ভয় পাইয়ে দিয়েছি আমরা। আমরা দিয়েছি? আমাদেরকে দেয়নি বেটা। আর একটু হলেই তো ভিড়মি খেয়ে পড়েছিলাম। ও কিছু না, রাতের বেলা রহস্যজনক শব্দ আর নড়াচড়ার ফলে নার্ভাস সিস্টেমের ওপর বিশেষ প্রতিক্রিয়া ঘটেই থাকে এমন। বন্ধুকে অভয় দিল কিশোর। চলো এগোই। মুসার হাত ধরে টান দিল সে। আর চুপি চুপি এগিয়ে লাভ নেই। ফ্ল্যাশারের আলোয় নিশ্চয় চমকে গেছে ভূতগুলো, যদি থেকে থাকে। তাহলে কি গান গাইতে গাইতে এগোবো? এটা একটা উপকার হবে। ভূতের গোগানি, দীর্ঘশ্বাস কিছুই কানে ঢুকবে না। মোটেই এগোনোর ইচ্ছে নেই মুসার, পেছনে পড়ে গেছে। কানে ঢুকুক তাই আমি চাই, সব শুনতে চাই আমি। চেঁচানি, দীর্ঘশ্বাস, খসখস, শেকলের ঝনঝনানি, ভূতেরা যত রকম শব্দ ব্যবহার করে সব। মুসার মনের ভাব ঠিক উল্টো, কিন্তু বলল না আর কিছু। জানে লাভ নেই বলে। বন্ধুকে চেনে সে। একবার যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, দুর্গের ঢুক পেই কিশোর পাশা। কোনো বাধাই এখন ঠেকাতে পারবে না তাকে। চুপচাপ সঙ্গীর পিছু পিছু এগিয়ে চলল মুসা। যত এগোচ্ছে ওরা, আকাশের পটভূমিতে ধীরে ধীরে বড় হচ্ছে টাওয়ারটা। ক্যাসেলের অন্যান্য অংশও চোখে পড়ছে এখন। আবছাভাবে নিজের অজান্তেই শিউরে উঠল একবার মুসা। কি কি ঘটায় ওখানে ভূতেরা, সব বলেছে রবিন। ওই কথাগুলো বারবার ঘুরে ফিরে মনে আসছে গোয়েন্দা সহকারীর। ভুলে থাকতে চাইছে, পারছে না। দুর্গ ঘিরে থাকা উঁচু পাথরের দেয়ালের কাছে এসে দাঁড়ালো ওরা। থামলো এক মুহূর্ত, তারপর গেট দিয়ে ঢুকে পড়ল দুর্গ প্রাঙ্গণে। এসে গেলাম। থেমে দাঁড়িয়েছে কিশোর। বড় টাওয়ারটার পাশেই আরেকটা ছোট টাওয়ার। এটার মাথা চোখা। এমনই ছোট ছোট আরো কয়েকটা টাওয়ার রয়েছে এদিক ওদিক। জানালায় জানালায় কাচের সার্সি, তারার আলোয় চিকচিক করছে ম্লান ভাবে। মুসার মনে হচ্ছে ওগুলো জানালা নয়, ভূতের চোখ। তার দিকে যে মুখ টিপে হাসছে। কোন রকম জানান না দিয়ে হঠাৎ উড়ে এলো ওটা। কালো একটা ছায়া, নিঃশব্দে। আঁতকে উঠে মাথা নুয়ে ফেলল মুসা। চেঁচিয়ে উঠল, ইয়াল্লা, বাদুর! বাদুরেরা শুধু পোকামাকড় খায়, অত ভয় পাওয়ার কিছু নেই। মনে করিয়ে দিল কিশোর। এটা হয়তো রুচি বদলাতে চায়। সুযোগ দিয়ে লাভ কি? ড্রাকুলার প্রেতাত্মাও তো হতে পারে। সঙ্গীর কথায় কান্না দিয়ে আঙ্গুল তুলে সামনের প্রাসাদের গায়ে বসানো বিরাট দরজা দেখালো কিশোর। চলো ঢুকে পড়ি। আমার পা কথা শুনবে বলে মনে হয় না। কেবলই পেছনেই চলতে চাইছে ও দুটো। আমার দুটো জোর করে কথা শোনাতে হবে। এসো। পা বাড়ালো কিশোর। ভয়াবহ এই ক্যাসেলে বন্ধুকে একা ঢুকতে দেওয়া উচিত হবে না। পেছনে চলল মুসাও। মার্বেলের সিঁড়ি ভেঙে একটা চওড়া বারান্দায় উঠে এলো দুজনে। দরজার নবের দিকে হাত বাড়াতেই কিশোরের কবজি চেপে ধরল মুসা। থামো, শুনতে পাচ্ছ? বাজনা বাজাচ্ছে কেউ। কান পাতল দুজনেই। লক্ষ লক্ষ মাইল দূর থেকে আসছে যেন অদ্ভুত কিছু শব্দের আভাস। এক মুহূর্ত, তারপরে হারিয়ে গেল শব্দগুলো। এখন শোনা যাচ্ছে আধার রাতের পরিচিত সব আওয়াজ। পোকামাকড়ের কর্কশ ডাক, হু হু বাতাসে মাঝে মধ্যেই পাহাড়ের পাথরের গা বেয়ে গড়িয়ে পড়া ছোট্ট পাথরের চাপার টুকুর টুকুর আওয়াজ। শুধুই কল্পনা,
এমনও হতে পারে গিরিপথের ওপারে কোনো বাড়িতে টেলিভিশন চলছে, বাতাসে ভেসে এসেছে তার আওয়াজ। খালি বাতাসও হতে পারে, হাজারো রকম শব্দ করতে পারে বাতাস। তা পারে, তবে পাইপ অর্গান হলেও অবাক হব না। হয়তো বাজানোর নেশায় পেয়েছে এই মুহূর্তে নীলভূতকে। তাহলে চোখে দেখে শিওর হতে হবে। চলো ঢুকি। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল কিশোর। জোরে মোচড় দিয়ে ঠেলা দিতেই তীক্ষ্ণ একটা ক্যাঁচ আওয়াজ হয়ে উঠল। ভয়ানক জোরে বুকের কাছে বাড়ি মারল একবার মুসার হৃৎপিণ্ড। পেছন ফিরে দৌড় মারতে যাচ্ছিল, থেমে গেল শেষ মুহূর্তে। খুলে গেছে বিশাল দরজা। দরজায় কবজার আওয়াজ হয়েছে, বুঝতে পারল কিশোরের অবস্থাও বিশেষ সুবিধার নয়। বুকের ভিতর দুরু দুরু করছে তারও। ফিরে ছুট লাগাতে ইচ্ছে করছে। মনোবল পুরো ভেঙে পড়ার আগেই বন্ধুর হাত চেপে ধরল, তাকে নিয়ে ঢুকে পড়ল ভেতরে। গাঢ় অন্ধকার গেলে নিল যেন তুই কিশোরকে। টর্চ জ্বালল ওরা। লম্বা এক হল ঘরে এসে দাঁড়িয়েছে। হলের ওপাশে একটা দরজা, সেদিকে এগিয়ে চলল দুজনে। ভ্যাপসা গন্ধ, বাতাস ভারী, চারিদিকে নাচছে যেন ছায়া ছায়া অশরীরীর দল। দরজাটা পেরিয়ে এলো ওরা। বিরাট আরেকটা হলে এসে দাঁড়ালো। দোতলা সমান উঁচু ছাদ। দাঁড়িয়ে পড়ল কিশোর। এসে গেছি, এটা মেইন হল। ঘন্টাখানেক থাকবো এখানে, তারপর যাব। চাপা কাঁপা কাঁপা গলায় কিশোরের কথায় প্রতিধ্বনি করে উঠল কেউ। কানের কাছে ফিস ফিস করে উঠল শব্দটা। কেমন লাগছিল শুনতে? নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো অসাধারণ সব গল্প শুনতে এখন ইনস্টল করুন পুথিকা, অ্যান্ড্রয়েড অথবা iOS এ। উপভোগ করুন 1000-এর উপর ই-বই এবং অডিও বই। পুথিকার সঙ্গে এবার হারিয়ে যাওয়া হোক বইয়ের রাজ্যে।